হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। গুড মর্নিং সকলকে। কেমন আছো সকলে? আশা করব ভালো আছো। খুবই খুবই আজকে আমরা একটা নতুন পর্ব নিয়ে চলে আসলাম। সুন্দর একটা পর্ব হবে আজকে। 1 মিনিট চল। সো আজকের পর্বটিতে আমরা কি পড়ব? বিভিন্ন বিদ্যা এবং বিভিন্ন বিদ্যার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের জনক এবং শব্দের বিভিন্ন সম্পূর্ণ রূপ, এগুলো থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে, তোমরা নিশ্চয়ই জানো। বিভিন্ন বিদ্যা সংক্রান্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় ফেস করতে পারো। অবশ্যই আজকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আমরা টার্ম বা কিছু গুরুত্বপূর্ণ তোমার যে ফুল ফর্ম সেগুলো একটু দেখে রাখবো, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে। পৃথিবীতে প্রচুর শব্দের কিন্তু ফুল ফর্ম আছে, পৃথিবীতে প্রচুর শব্দের কিন্তু এরকম বা প্রচুর সম্পর্কিত বিদ্যা আছে, আমরা জানি বিভিন্ন সম্পর্কিত স্টাডি আছে। জাস্ট আমরা এইখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলোই এখানে দেখে রাখবো। এগুলো তোমরা বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে সলভ করেছো কোথায় কোথাও। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলোর উপরেই ফোকাস করব। একটা মানে বলতে গেলে তোমাকে একটা শর্ট লিস্টেড করে দেওয়ার আমি চেষ্টা করেছি আজকের ক্লাসে। সুতরাং ক্লাসটি অনেক কিন্তু হেল্পফুল তোমাদের হবে। শুধুমাত্র এই পরীক্ষা নয়, সমস্ত পরীক্ষার জন্য লাইফ টাইমে যত পরীক্ষা তুমি দিতে চাও, সেটা WAP KP অ্যান্ড যে কোনো পরীক্ষা, যারা মেয়েরা আছে তারা, যারা লেডি কনস্টেবল পরীক্ষা দিতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু সব ক্ষেত্রে হেল্পফুল এটা হবে। ওকে, চলো। আচ্ছা, ওটা পরে বলবো। তোমরা যে প্রশ্নটা করছো খুবই ওটা আলামিন স্যার মানে ক্যাপশনেই লিখে দিয়েছিল। আমি খুবই ভালো আছি। চলো স্টার্ট করি আজকের ক্লাস। প্রথমে আমরা কিছু সম্পর্কিত বিদ্যা সম্পর্কে দেখে রাখি। কয়েকটি ইম্পর্টেন্ট বিদ্যা আমি তোমাদেরকে শর্টলিস্ট করে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো তোমরা পড়লে এনাফ তোমাদের। এগুলো থেকে তোমাদের জানা অনেক প্রশ্ন আছে। যেমন প্রথম জিনিসটা একটু দেখি, অরোলজি। ওরোলজি বলা হয় মাউন্টেন সায়েন্স বা পাহাড় বিষয়ক বিদ্যাকে বলা হয়, পাহাড় বিষয়ক বিজ্ঞান বা পাহাড় বিষয়ক বিদ্যাকে বলা হয় কি? ওরোলজি। পরেরটা দেখো, অ্যাস্ট্রোনমি। এটা তোমাদের জানা, অ্যাস্ট্রোনমি হচ্ছে জ্যোতির্বিজ্ঞানকে বলা হয়ে থাকে, অ্যাস্ট্রোনমি বলা হয় জ্যোতির্বিজ্ঞানকে। দেন হচ্ছে তোমার জিওলজি, ভূতত্ত্ব বা ভূবিদ্যা, এগুলো জানা জিনিস। জিওলজি, বোটানি, অ্যাস্ট্রোনমি, এসব তোমাদের জানা জিনিস। জুলজি, এইসব জিনিসই আমরা আবার একবার পড়বো, আবার একবার দেখে রাখবো। কেন দেখে রাখবো? এগুলো আমাদের যাতে ভুল না হয়। নেক্সট দেখো, অনকোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানকার মধ্যে যদি আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট এই চারটের মধ্যে এই যে অনকোলজি কাকে বলা হয়? অনকোলজি বলা হয়ে থাকে ক্যান্সার বিষয়ক বিদ্যাকে। কেন বলা হয় জানো? অনকোজিন, অনকো নামক একটা জিন আছে, সেই জিনের কারণেই কিন্তু আমাদের শরীরে ক্যান্সারের যে কারণ বা ক্যান্সারের কারণ হিসাবে দায়ী হচ্ছে অনকোজিন। এই কারণে মনে রাখবে অনকোলজি বলা হয়ে থাকে ক্যান্সার বিষয়ক বা ক্যান্সার সম্পর্কিত বিদ্যাকে বলবো আমরা অনকোলজি। দেন হচ্ছে আর্কোনোলজি। আর্কোনোলজি কি? এটা অ্যারাকোনোলজি। এটা হচ্ছে মাকড়সা সংক্রান্ত বিদ্যা। এটা কিন্তু পরীক্ষায় এসেছে, আমি একটা কোন পরীক্ষায় দেখেছিলাম এরকম প্রশ্ন তুলতে তুলতে, যে অ্যারাকোনোলজি বলা হয় কোন সংক্রান্ত বিদ্যাকে? তো সেটা হচ্ছে মাকড়সা সংক্রান্ত বিদ্যাকে। নেক্সট, বায়োকেমিস্ট্রি, জীবনের রসায়ন নিয়ে যে বিজ্ঞান তাকে বায়োকেমিস্ট্রি বলা হয়। জীবন এবং রসায়ন একসঙ্গে যেটা হচ্ছে সেটা বায়োকেমিস্ট্রি। নেক্সট দেখো, ব্রোমোটোলজি। আমি কিন্তু বাংলা তার সঙ্গে ইংরেজি দুটোই করে দিয়েছি যাতে বোঝার সুবিধার্থে হয় বা বুঝতে তোমাদের সুবিধা হয়, সেই কারণেই। তো ব্রোমাটোলজি সেটা হচ্ছে খাদ্য সম্পর্কিত বিদ্যাকে আমরা ব্রোমাটোলজি বলে থাকি। আচ্ছা, বিশ্ব খাদ্য দিবসটা কবে? বিশ্ব খাদ্য দিবসটা কবে এটা কমেন্টে সকলে জানাও। খাদ্য দিবসটা কবে পালন করা হয় এটা সকলে কমেন্টে জানিয়ে দাও। আরেকটা জিনিস এটা মনে রাখবে, ব্রাউমোটোলজি বলা হচ্ছে খাদ্য সম্পর্কিত, ফুড সম্পর্কিত যে আমরা স্টাডি করে থাকি সেটাকে। নেক্সট, চিরোগ্রাফি, হাতের লেখা সংক্রান্ত অধ্যয়নকে এটাকে বলা হয়ে থাকে চিরোগ্রাফি। আমাকে একটু করা উচিত কারণ আমার হাতের লেখাটা প্রচুর খারাপ। তো চিরোগ্রাফি হচ্ছে কি হাতের লেখা সংক্রান্ত যে অধ্যয়ন সেটাকে আমরা বলবো চিরোগ্রাফি। নেক্সট চলো,
জুওলজি, এটা তোমাদের জানা, জুওলজি হচ্ছে প্রাণীবিদ্যাকে বলা হয়ে থাকে জুওলজি, অ্যান্ড আরেকটা হচ্ছে বোটানি থাকে, যেটা উদ্ভিদ বিদ্যাকে বলা হয় বোটানি, বলা হয়ে থাকে উদ্ভিদ বিদ্যাকে, আর প্রাণীবিদ্যাকে আমরা বলে থাকি জুওলজি। ঠিক আছে, নেক্সট নিউরোলজি হচ্ছে স্নায়ুবিদ্যাকে বলা হয় নিউরোলজি। নেক্সট হচ্ছে সাইটোলজি, হচ্ছে কোষ বিদ্যাকে, ভেরি 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 ইম্পর্টেন্ট, সাইটোলজি হচ্ছে কোষ সংক্রান্ত বিদ্যাকে। অস্টিওলজি হচ্ছে হাড়ের বৈজ্ঞানিক অধ্যয়নকে বা হাড় সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অস্টিওলজি। ইম্পর্টেন্ট গুলো আমি কিন্তু এখানে স্টার দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটা মায়োলজি, পেশির বিষয়ক অধ্যয়নকে মায়োলজি বলা হয়। ট্যাক্সোনমি, তোমরা জানো শ্রেণীবিন্যাসকে ট্যাক্সোনমি বলা হয়। ট্যাক্সোনমির জনককে, কমেন্টে জানাও সকলে ট্যাক্সোনমির জনককে। আর ট্যাক্সোনমি হচ্ছে শ্রেণীবিন্যাস, এই যে জুওলজি, প্রাণীবিদ্যা বা বোটানি, এই সমস্ত ক্ষেত্রে একটা শ্রেণী বিন্যাসের একটা মানে হচ্ছে বিশেষ ভূমিকা আছে, যেখানে বিভিন্ন প্রাণী বা বিভিন্ন উদ্ভিদকে কিছু শ্রেণী, গোত্র, বর্গ এবং তাদের এরকম ভাবে সেপারেট করা হয়, তাই তো। তো এখানে ট্যাক্সোনমি হচ্ছে শ্রেণী বিন্যাস, ট্যাক্সোনমির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এখানে হেকেল বলছে কেউ, কেউ বলছে মেন্ডেলিভ, ল্যামার্ক, না, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তিনি হচ্ছেন ট্যাক্সোনমির জনক হিসাবে পরিচিত। তোমাদের জীবন বিজ্ঞানের যিনি টিচার তিনি নিশ্চয়ই বলেছেন ট্যাক্সোনমির জনক হচ্ছেন কে, তিনি হচ্ছেন, আচ্ছা আমি সংক্ষেপে লিখছি, লিনিয়াস। লিনিয়াস হচ্ছে এর এই বিদ্যার জনক। নেক্সট ইথোলজি, ইথোলজি হচ্ছে অমানব প্রাণী। অমানব প্রাণী বলতে যে কোনো কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, বা যে শিম্পাঞ্জি হতে পারে, এদেরকে নিয়ে অমানব প্রাণীদের আচরণ অধ্যয়ন, তাদের আচরণ সম্পর্কে তারা কি চাইছে, তারা কি বোঝাতে চাইছে তাদের আচরণের মাধ্যমে, এই সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে কি, এই সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ইথোলজি। এমন যদি আমরা দেখি, আমাদের ভারতে ছিল পক্ষী মানব হিসাবে পরিচিত, যেমন আমরা যদি দেখি পক্ষী মানব হিসাবে পরিচিত কে ছিলেন, ডক্টর সালিম আলী। তো তিনি অ্যাকচুয়ালি ইথোলজির যে ক্ষেত্রটা, ইথোলজির যে সেক্টর, সেখানে কিন্তু বিশেষভাবে তিনি এই পড়াশোনা বা সেখানে কিন্তু তিনি অধ্যয়নটা করেছিলেন। এই কারণে কিন্তু অমানব প্রাণী, যেমন আমরা একজন শিম্পাঞ্জি বিশেষজ্ঞ যার নাম হচ্ছে জেন গুডাল, তোমরা নিশ্চয়ই পড়েছো, জেন গুডালের নাম নিশ্চয়ই শুনেছো। তিনি একজন মহিলা যিনি শিম্পাঞ্জির যে আচরণ, সেটার মাধ্যমে শিম্পাঞ্জি সেই আচরণের মাধ্যমে কিভাবে শিম্পাঞ্জির ক্ষুধা পেলে সে কিভাবে আচরণ করে, বা তার যখন রাগ হয় সে কিভাবে আচরণ করে। তো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে তার যে অধ্যয়ন, সেটাকে আমরা বলবো ইথোলজি। ইটস মিন অমানব প্রাণীদের আচরণের অধ্যয়নকে বলা হয়। মেটিওরোলজি, এটা হচ্ছে আবহাওয়া বিজ্ঞান, এটা তোমাদের জানা। মেটিওরোলজি, ওয়ার্ল্ড মেটিওরোলজি, এটা হচ্ছে আবহাওয়া বিজ্ঞানকে বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে দেখো পামোলজি, ভেরি 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 ইম্পর্টেন্ট। পামোলজি কাকে বলা হয়? তো পামোলজি স্ট্যান্ডস ফর ফল সংক্রান্ত বিদ্যাকে আমরা বলে থাকি পামোলজি। নেক্সট হচ্ছে লিমনোলজি, অভ্যন্তরীণ জলজ অধ্যয়নের বা অভ্যন্তরীণ জলজ বাস্তুতন্ত্রের অধ্যয়ন বা হ্রদের অধ্যয়নকে আমরা বলে থাকি। ঠিক আছে, হ্রদ সংক্রান্ত বা জলজ বাস্তুতন্ত্র সংক্রান্ত যে অধ্যয়ন, সেটাকে আমরা বলে থাকি কি, সেটাকে বলা হয়ে থাকে লিমনোলজি। আমি জাস্ট এগুলো ইম্পর্টেন্ট বলে এনেছিলাম, এছাড়া কিন্তু আরো অনেক ছিল, প্রচুর ছিল, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই। সোসিওলজি বলা হয়, সমাজ বিজ্ঞানকে সোসিওলজি বলা হয়। অনেকের এখানে যারা হায়ার স্টাডিজ কলেজে পড়ছে তাদের সোসিওলজি সাবজেক্টও থাকতে পারে। এটা হচ্ছে কি বিদ্যা? এটা হচ্ছে সমাজ বিজ্ঞান বা সমাজ বিদ্যা, সোসিওলজি। নেক্সট হচ্ছে মিরমিকোলজি, নিডস মিন পিঁপড়ে সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে মিরমিকোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পেডোলজি, মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞান, ভিভিআইপি দিয়ে রাখবো। মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পেডোলজি। এন্টোমোলজি হচ্ছে কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। দেন হচ্ছে মাইক্রোবায়োলজি, অণুজীব বিজ্ঞানকে বলা হয় মাইক্রোবায়োলজি। এর মধ্যে কিন্তু বিশেষ করে তোমরা এই যে লিমনোলজি, যেটা হ্রদের অধ্যয়নকে বলা হয়, মিরমিকোলজি ফল পিঁপড়ে সংক্রান্ত বিদ্যা, মৃত্তিকা সংক্রান্ত বিদ্যা, কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যা, এই কয়েকটা কিন্তু একটু বিশেষ করে নজর দিয়ে রাখবে। নেক্সট দেখো আরেকটা হচ্ছে আর্কিওলজি, প্রত্নতত্ত্ব বিদ্যাকে বলা হয়ে থাকে আর্কিওলজি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে ক্রায়োজেনিক্স, খুব কম তাপমাত্রায় পদার্থের উৎপাদন এবং আচরণ। এটা তোমরা জানো ক্রায়ো সংরক্ষণের বিষয়টা, যেখানে প্রাণীদের যে জিন সেগুলোকে সংরক্ষণ করা হয়ে থাকে। ক্রায়ো সংরক্ষণ সেই যে অনেক মানে কম তাপমাত্রায় নাইট্রোজেনে এগুলোকে সেখানে ডুবিয়ে রাখা হয়, এই সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা বলে থাকি কি, সেটাকে বলা হয় ক্রায়োজেনিক্স। খুব কম তাপমাত্রায় পদার্থের উৎপাদন ও আচরণকে বলা হয়। অর্নিথোলজি, পক্ষী বিজ্ঞানকে বলা হয় অর্নিথোলজি। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। নেক্সট দেখো ক্রোনোলজি, ইটস মিন সময় সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ক্রোনোলজি। ক্রোনোলজি একটা মিমস আছে না, ক্রোনোলজি। তো ক্রোনোলজি এই যে সংক্রান্ত বিদ্যা, এটা হচ্ছে সময় সংক্রান্ত বিদ্যাকে বলা হয়, পরপর যে সময় সংক্রান্ত বিদ্যা সেটাকে। অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞানকে আমরা অ্যানথ্রোপোলজি বলবো। অনেকে বলবে স্যার নৃবিজ্ঞানী আবার কি? নৃবিজ্ঞানী হচ্ছে মানব বা মানুষ সংক্রান্ত, আমি তোমার বিষয়ে গবেষণা করছি, এই বিষয়টাকে বলা হবে কি, এটাকে বলা হবে অ্যানথ্রোপোলজি। মানব সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যানথ্রোপোলজি, মানব বিজ্ঞান। ঠিক আছে, মানব বিজ্ঞানকে আমরা কি বলবো? নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি বলে থাকি। নেক্সট দেখো কোডোলজি বলা হয়, পান্ডুলিপি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কোডিকোলজি। অ্যান্ড আরেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিক্স, নথির বিশ্লেষণ সংক্রান্ত বা তথ্য উদ্ধারণ। এগুলো হচ্ছে কি জানো, এগুলো যারা গবেষণা করে থাকে বিশেষ করে আর্কিওলজি ক্ষেত্রে বা প্রত্নতাত্ত্বিকরা, তারা এই সংক্রান্ত বিদ্যার সঙ্গে জড়িত থাকে। যেমন পাণ্ডুলিপি সম্পর্কিত বিদ্যা বা নথির বিশ্লেষণ বা তথ্য উদ্ধারকরণ প্রভৃতি হচ্ছে এর সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে হিস্টিওলজি, কলা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হিস্টিওলজি। নেক্সট হচ্ছে হারপেটোলজি, ভেরি 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 ইম্পর্টেন্ট, উভচর ও সরীসৃপ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হারপেটোলজি। আর কয়েকটা আছে, বেশি নেই। তারপরে হচ্ছে এপিলেপ্টোলজি, ইটস মিন মৃগরোগ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। এপিগ্রাফিটা ভেরি ইম্পর্টেন্ট, এপিগ্রাফি হচ্ছে শিলা সম্পর্কিত অধ্যয়নকে বলা হয়। ইকোনমিক্স হচ্ছে কি, অর্থনীতি, এটা তোমরা সকলেই জানো, ইকোনমিক্স অর্থনীতিকে বলা হয়। ভেক্সিওলজি, পতাকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। তারপরে হচ্ছে মাইকোলজি, ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি, মোস্ট ইম্পর্টেন্ট এটা। হিপ্পোলজি হচ্ছে ঘোড়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে। আরেকটু হচ্ছে ল্যাক্সিকোগ্রাফি, অভিধান সংকলন বা অভিধান সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। এবারে দেখো আমরা এখানে কিছু বিদ্যা দেখলাম, সম্পর্কিত বিদ্যা সম্পর্কে আমরা দেখেছি। মানব শরীরের হাড় গবেষণাকে কি বলে? দেখো প্রথমের দিকে তুমি ক্লাস হয়তো ধ্যান দাওনি, প্রথমেই বলেছিলাম অস্টিওলজি বলা হয়ে থাকে হাড় সংক্রান্ত বিদ্যাকে, প্রথমেই বলেছিলাম, ভালো করে দেখো। স্যার সবগুলো পড়তে হবে একটু বলুন। আরে পড়তে তো হবে, আমি জানি তুমি পড়তে চাও না, কিন্তু দেখো এই পড়াটাকে প্যাশন বানাও, পড়াটাকে প্যাশন বানাও। তোমার হয়তো পড়তে ভালো লাগে না, এত জিনিস কিভাবে মুখস্থ করব, মুখস্থ করতে ভালো লাগে না। আর যতটুকু মুখস্থ করতে চাই মন, ততটুকুই মুখস্থ করো তুমি, পুরো মুখস্থ করতে আমি বলছি না। কারণ যতটুকু তোমার প্রয়োজন ততটুকুই তুমি ধীরে ধীরে, যতক্ষণ দেখো যতক্ষণ তোমার গলার কাছে তলোয়ার না চলে আসে ততক্ষণ কিন্তু মানুষ, যখন কেউ একটা লেজি হয়, ভীষণ লেভেলে লেজি হয়, তারা কিন্তু তখন ওঠে না, যখন মানে একদমই নাকের গোড়ায় জল চলে আসে, সে ডুবতে ডুবতে নাকের গোড়ায় চলে আসে, তখন তার হোশ ফিরে আসে, তখন কিন্তু কিছু করার থাকে না। তো এখন সময় আছে, আমি বলছি না যে গধার মতো তুমি হয়তো একদিন দুদিন মুখস্থ করা প্র্যাকটিস করলে কিন্তু 3 দিনের মাথায় তুমি এটা ছেড়ে দিতে পারো, তাই তো? 3 দিনের মাথায় তোমার হবে না, এটা তোমার কমফোর্ট জোনের ভিতরে নয়, 3 দিনের মাথায় তুমি এটা ছেড়ে দেবে। কিন্তু এটা তুমি ধীরে ধীরে, এই ধীরে ধীরে বিষয়টাকে যদি ইমপ্লিমেন্ট করো, তাহলে কিন্তু ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করো, মুখস্থ হবে ধীরে ধীরে, বুঝে শুনে তুমি আস্তে আস্তে এগো, প্র্যাকটিস করো, একটা সময় তোমার একটা হচ্ছে টাইম পিরিয়ড বানাও, এরকম ধীরে ধীরে একটা প্ল্যানিং বানাও, একটা গোল সেট করো, তাহলে কিন্তু তোমার মুখস্থ হবে। না হলে তুমি পাগলের মতো পড়ে যাবে, কোনোদিন মুখস্থ হবে না, সব জিনিসই কঠিন মনে হবে। গোল সেট করো অ্যান্ড এটাকে একটা তোমার প্যাশন তৈরি করো, তাহলে হবে। চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম। পরেরটা দেখো, কৃষি সম্পর্কিত কিছু বিদ্যা, এগুলো থেকে নিশ্চয়ই পরীক্ষায় তোমরা প্রশ্ন পেয়েছো, কৃষি সম্পর্কিত বিদ্যা প্র্যাকটিস করতে গিয়ে বা যে কোনো ক্ষেত্রে। এখানে দেখো এপিকালচার কি বলা হয়? কৃষি সংক্রান্ত বিভিন্ন পরিভাষা আছে, যেমন এপিকালচার বলা হয় কি, মৌমাছি পালনকে আমরা বলে থাকি এপিকালচার। এগুলো প্রয়োজন ছিল বলে আমি দিচ্ছিলাম, এগুলোর আমি ভাবলাম এগুলো কিন্তু তোমার বিদ্যার ভিতরে আসে না, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রতিপালন বা চাষাবাদের মধ্যে এসে থাকে কৃষি সম্পর্কিত পরিভাষা। তো
তো এইগুলো আমি ভাবলাম যে তোমাদের দেওয়া প্রয়োজন, ওই জন্য একটু দিয়ে দিলাম। এপি কালচার বলা হয় মৌমাছি পালনকে, সেরি কালচার বলা হয় রেশম চাষকে, দেন হচ্ছে ভিটি কালচার হচ্ছে আঙুর চাষকে। ইম্পর্টেন্ট কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট এখানে। নেক্সট হচ্ছে হর্টিকালচার উদ্যান পালনকে বলা হয়। এ ফর এপিকালচার, ইটস হচ্ছে মধুর সঙ্গে সম্পর্কিত কিন্তু। রেশম, রেশমটা মনে রাখবে সেরিকালচার বা শাড়ির সঙ্গে সম্পর্কিত, রেশম সঙ্গে সম্পর্কিত এটা। ভিটিকালচার এটা হচ্ছে আঙ্গুরের সঙ্গে কিন্তু সম্পর্কিত, আর হর্টিকালচার ইজ উদ্যান পালনের সঙ্গে সম্পর্কিত। পিসি কালচার হচ্ছে মৎস্য চাষ। প্রশ্ন উত্তর দিলেই তোমরা এগুলো উত্তর করে ফেলবে, যারা একটু পড়াশোনা করেছে এগুলো নিয়ে তারা করতে পারবে। পিসি কালচার হচ্ছে কি মৎস্য চাষ সম্পর্কিত। ভার্মিকালচার হচ্ছে কেঁচো প্রতিপালন, কেঁচো আমরা চাষির বন্ধু হিসাবে চিনি কেঁচোকে, তো কেঁচো প্রতিপালন কিন্তু করা হয়ে থাকে কৃত্রিম ভাবে। তো কেঁচোর প্রতিপালনকে কি বলা হয়? কেঁচোর প্রতিপালনকে বলা হয়ে থাকে ভার্মিকালচার। এগুলোর প্রয়োজন তোমাদের ছিল। সিলভিকালচার হচ্ছে বন উন্নয়ন, বন উন্নয়ন বা কাঠ উৎপাদন, কাষ্ঠল জাতীয় বিভিন্ন উদ্ভিদ রোপণ করা। অ্যান্ড বন, বন লাগানো, বন লাগানো, বনের কতটা প্রয়োজন যারা এই গরমকালে বাঁকুড়া পুরুলিয়া বা ওই স্থানে বা কলকাতা সংলগ্ন স্থানে বিশেষ করে দক্ষিণবঙ্গে বসবাস করে তারা জানে যে বন বা গাছের এখন কতটা প্রয়োজন হয়ে পড়েছে। তো বন উন্নয়নটাকে আমরা সিলভিকালচারের মধ্যে ফেলবো। সিলভিকালচার বা কাঠ উৎপাদনের সঙ্গেও এটা কিন্তু সম্পর্ক যুক্ত। নেক্সট দেখো ফ্লোরিকালচার, ফ্লোরি ইটস মিন ফুল, এটা সকলেই জানি। মোনোকালচার হচ্ছে এক ফসলি চাষ, এক ফসলি চাষকে বলা হয় মোনোকালচার। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট বেশি, হ্যাঁ ইউনিক জিনিস কিন্তু এটা ইম্পর্টেন্ট। মোনোকালচার বলা হয় এক ফসলি চাষকে। পামিকালচার হচ্ছে ফলের চাষকে, একটু আগেই বলছিলাম পামিকালচার ফলের চাষকে বলা হয়। অ্যান্ড আরেকটা পরেরটা দেখো এভিকালচার হচ্ছে পাখি পালনকে বলা হয়। পার্ল কালচার হচ্ছে মুক্তা চাষকে বলা হয়। ওলেরিকালচার এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে শাকসবজি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। চলো এইগুলোই জাস্ট তোমাদের দেখলে যথেষ্ট হয়ে যাবে। এইগুলোই তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দেওয়ার পরে আরেকবার তোমরা এগুলো খাতায় নোট করবে। খাতায় নোট করলে তোমাদের এগুলো ইজিলি মুখস্থ হয়ে যাবে, খাতায় নোট করলেই ইজি মুখস্থ হবে। চলো এবার একটু কিছু প্রশ্ন উত্তর করি, প্রশ্ন উত্তর করি। এই পর্যন্ত সকলের ক্লিয়ার তো? এইগুলোই জাস্ট, এগুলোই তোমরা পড়বে, এর ভিতর থেকে 100% কমন পাবে। এই কয়েকটা জিনিস, বেশি কিন্তু আহামরি কোনো জিনিস নেই, এই কয়েকটা জিনিস আছে এখানে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা জিনিস পড়তে পারবে না? 13টা জিনিসের ভিতরে তাও আমি বলে দিলাম যে এখানে এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বলে দিয়েছি। চলো এখানে কয়েকটা আমরা প্রশ্ন উত্তর করি। প্রথম প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে শুরু করছি। অ্যানথ্রোপোলজি হলো ড্যাশের অধ্যয়ন। দারুণ প্রশ্ন, এবং এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কোথাকার প্রশ্ন? কোনো একটা রাজ্যের পুলিশের প্রশ্ন, যত মনে হচ্ছে এটা মধ্যপ্রদেশ অথবা মহারাষ্ট্র পুলিশের পরীক্ষার প্রশ্ন। তো এই প্রশ্নটা সেখানকার পুলিশে এসেছে, আমাদের এখানেও আসতেই পারে। তো এটা দেখো অ্যানথ্রোপোলজি হলো ড্যাশের অধ্যয়ন। কি অধ্যয়নকে বলা হয়? ভেবে চিন্তে অ্যান্সার করো। একটু আগেই বললাম অ্যানথ্রোপোলজি হচ্ছে কি নৃবিজ্ঞান, নৃবিজ্ঞানকে বলা হয়। নৃবিজ্ঞান বলতে আমরা বুঝিয়েছিলাম কি? নৃবিজ্ঞান বলতে বোঝানো হয় মানব সংক্রান্ত বা মানব সমাজ সংক্রান্ত বিদ্যাকে। নীতি আয়োগের টি বলতে কি বোঝায়? আচ্ছা এগুলো তোমাদের আমি ফুল ফর্ম করাইনি, ফুল ফর্ম আমি লাস্টের দিকে রেখেছি, যদি সময় পাই তো কয়েকটা আমি বলে দেবো, না হলে তোমাদের লিস্ট দিয়ে দেবো, তোমরা একটু দেখে পড়ে নিও। এখানে দেখো নীতি আয়োগ, নীতি আয়োগ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো নীতি আয়োগ 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা আমরা সকলেই জানি। তো নীতি আয়োগের টি স্ট্যান্ডস ফর কি? ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ট্রান্সফর্মিং ইন্ডিয়া। মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? একটু দ্রুত করছি কারণ প্রশ্ন উত্তর করার পরে আর কয়েকটা আমরা একটু ফুল ফর্ম দেখে রাখবো। তো মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে আমরা বলে থাকি কি? পেডোলজি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সার্ক? সার্কের ফুল ফর্ম কি? এটা আমি যেদিন তোমাদের সেই এর ক্লাস করিয়েছিলাম বিভিন্ন সংস্থা ও তার সদর দপ্তর, সেই দিনের ক্লাসের প্রশ্ন এটা। সার্ক 1985 ঢাকাতে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কের 8টি মেম্বার আছে। সার্কের সদর দপ্তর কোথায় বলেছিলাম? কাঠমান্ডুতে। তো সার্ক সম্পর্কে কিন্তু এরকম ঠোঁটস্থ মুখস্থ তোমাকে রাখতে হবে। সার্কের
যে ফুল ফর্ম সেটা কি, দক্ষিণ এশীয় সহযোগী, বাংলায় যদি বলি দক্ষিণ এশীয় তোমার সহযোগী একটা সংগঠন। সার্কের পুরো কথা হচ্ছে কি, সার্কের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটস হচ্ছে সার্কের পুরো কথা। নেক্সট দেখো, ছত্রাক সংক্রান্ত অধ্যয়ন ড্যাশ হিসাবে পরিচিত। ছত্রাক বিষয়ক অধ্যয়নকে আমরা কি বলে থাকি? ছত্রাক বিষয়ক অধ্যয়নকে আমরা বলি কি, এটাকে বলে থাকি মাইকোলজি। একটু আগেই বলেছিলাম মাইকোলজি বলা হয়ে থাকে ছত্রাক বিষয়ক অধ্যয়নকে। যা কাকে জ্যামিতির জনক বলে? আচ্ছা, এই প্রশ্নটি একটু মানে আলাদা ধরনের, কারণ জনক আমি তোমাদের পড়াইনি, তবু এই প্রশ্নটা আমি রেখেছি। জনক কাকে বলা হয় বিভিন্ন ক্ষেত্রে? ফাদার অফ জ্যামিতি, বা এটাকে আমরা জ্যামিতির জনক কাকে বলবো, সেটা হচ্ছে কাকে বলা হয়? ইউক্লিডকে বলবো আমরা জ্যামিতির জনক। এটা কিন্তু মনে রাখবে, ইউক্লিডকে বলা হয়। অনেকে পিথাগোরাস বা অন্যান্য কিন্তু নাম করে দেয়, পিথাগোরাস কিন্তু হবে না, এখানে ইউক্লিড হচ্ছে জ্যামিতির জনক হিসেবে পরিচিত। এসএমটিপির সম্পূর্ণ অর্থ কি? আচ্ছা, এসএমটিপি আমরা যে ইমেল আমরা নিশ্চয়ই সেন্ড করে থাকি www.gmail.com বা hotmail.com, বা তোমার আরো বিভিন্ন রকম মেইল, তোমার বিভিন্ন কোম্পানি আছে যাদের মাধ্যমে আমরা মেইল ট্রান্সফার করে থাকি। তো সেই সমস্ত ইমেলটা আমরা কি হিসাবে ব্যবহার যে পাঠিয়ে থাকি, সেটা হচ্ছে এসএমটিপি যে প্রোটোকল, সেটার মাধ্যমেই কিন্তু পাঠিয়ে থাকি। ইমেলটা এর ভেতরেই আসে। তো এটার পুরো কথা কি? এটার পুরো কথা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এটা। নেক্সট দেখো, হর্টিকালচার কি? দারুণ প্রশ্ন। হর্টিকালচার কি? উদ্যান পালনকে আমরা কি বলেছিলাম? শাকসবজি উৎপাদনকে কি বলেছি? আদিম কৃষি পদ্ধতিটা এটা বলতে পারবো না, তবে আঙ্গুর উৎপাদনকে আমরা বলেছিলাম ভিটিকালচার। ভিটি কালচার। দেন হচ্ছে শাকসবজি উৎপাদন, ওলেরি কালচারকে বলা হয়, তাই তো। ওলেরি কালচার হচ্ছে শাকসবজি উৎপাদন সংক্রান্ত বিদ্যাকে। আর আঙ্গুর উদ্যান পালনকে আমরা বলবো কি? এটাকে বলবো হর্টিকালচার। এরকমই কিন্তু প্রশ্ন তোমরা পাবে। ম্যালাকোলজি হলো ড্যাশ সংক্রান্ত অধ্যয়ন। একটু আগেই বলেছিলাম ম্যালাকোলজিটা কি, এটা কি সংক্রান্ত অধ্যয়নকে বোঝানো হয়? আচ্ছা, এটা বলা হয়নি, সরি, এটা আলাদা ধরনের প্রশ্ন, ওখানে করানো হয়নি, ওই জন্য হয়তো প্রশ্ন রেখেছিলাম। তো এটা কি হবে? ম্যালাকোলজি বলা হয়, এটা হচ্ছে মোলাস্কা অর্থাৎ শামুক ঝিনুক, এরা মোলাস্কা পর্বের মধ্যে আসে। তো তো মোলাস্কা সংক্রান্ত অধ্যয়নকে আমরা বলে থাকি ম্যালাকোলজি। এইচটিটিপি সম্পূর্ণ রূপ কি? এইচটিটিপি এর সম্পূর্ণ রূপ কি? এগুলো হচ্ছে কম্পিউটার সংক্রান্ত পরিভাষা বা সম্পূর্ণ কিছু অর্থ। এইচটিটিপি সম্পূর্ণ রূপ কি? এটা হচ্ছে অপশন এ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে দেখছি 100% সকলেই প্রায় সঠিক উত্তর করছে, ভেরি ভেরি গুড। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এইচটিটিপির পুরো কথা। মৌমাছি পালনকে কি বলা হয়? মৌমাছি পালনকে আমরা কি বলি? দেখা মাত্রই উত্তর করতে হবে তোমাকে। জিকের উত্তরগুলো কিন্তু এগুলোর জন্য তুমি টাইম পাবে, অনেক পাবে, কিন্তু এখানে কিন্তু তোমাকে টাইম সেভ করতে হবে। এখানে তোমার উত্তরগুলো একটু দ্রুত করতে হবে, ফুলফিল করতে হবে, অ্যান্ড ম্যাথ বা রিজনিং এর জন্য একটু টাইম তোমরা বাঁচিয়ে রাখবে। সো এখানে কিন্তু তোমরা একটু বেশি দ্রুত জিকে গুলো করার চেষ্টা করবে, কিন্তু নির্ভুল ভাবে, যেন বেশি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে দিও না। কারণ ডব্লিউএপি বা কেপিতে আমরা দেখেছি না বাচক প্রশ্ন থাকে খুবই, অনেকে নাটা পড়ে না, ভুল করে কিন্তু ভুল অ্যান্সার করে ফেলে। এখানে অ্যান্সারটা হবে কি? এটা হচ্ছে এপি কালচার বলা হয় মৌমাছি পালনকে। নেক্সট দেখো, আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? আচ্ছা, প্রথমে বলো ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক আমরা কাকে বলি? ইরাটোস্থেনিসকে আমরা বলে থাকি কি?
ডাল্টন স্যার করে তো পাগল হয়ে গেল। ওকে, চল এখানে প্রশ্নে ফেরত আসি। আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে কার্ল রিটারকে বলা হয়। আর এরাটোস্থেনিস হচ্ছে ভূগোলের জনক হিসাবে পরিচিত, ভূগোলের জনক হিসাবে পরিচিত। আর ইতিহাসের জনক আমরা কাকে বলি? হেরোডোটাসকে বলে থাকি কিন্তু ইতিহাসের জনক। নিম্নলিখিত শাখা এবং অধ্যয়নের মধ্যে কোনটি মিলছে না, এরকম প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে পারো। কয়েকটি এরকম অধ্যয়ন দিতে পারে কিছু বিষয় সম্পর্কিত, এবং তার সঙ্গে কিসের অধ্যয়ন সেটা দিতে পারে। যেমন আমরা কি বলছিলাম, অনকোজিনের জন্য ক্যান্সার হয়ে থাকে, তো অনকোলজি বলা হয়ে থাকে ক্যান্সারের অধ্যয়নকে। পেডোলজি, অবশ্যই মাটির অধ্যয়নকে পেডোলজি বলি। সময়ের অধ্যয়নকে কি বলা হয়? ক্রোনোলজি। এটা কি সঠিক আছে? সময়ের অধ্যয়নকে কি বলা হয়? এটাকে ক্রোনোলজি বলা হয়, অবশ্যই ক্রোনোলজি বলা হয় এটাকে। কিন্তু এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? সেটা হচ্ছে হিপ্পোলজি। হিপ্পোলজি হচ্ছে ঘোড়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয়, বলেছিলাম ঘোড়া ঘোড়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। আর আচরণ বিদ্যাকে বলা হয় ইথোথিওলজি, ঠিক আছে, বা ইথোলজি বলা হয়ে থাকে, এটাকে ইথোলজি বলা হয়। চলো নেক্সট প্রশ্নে আসি। ইউআরএল এর সম্পূর্ণ অর্থ কি বা সম্পূর্ণ রূপ কি? ইউআরএল, তোমরা যে ক্লাসগুলো দেখো, যারা ওয়েবসাইটে ক্লাস দেখে বা অন্য স্থানে দেখে তারা দেখো, বা ওয়েবসাইটে যখন কিছু তোমরা সার্চ করো একটা ইউআরএল তৈরি করা হয়। আমাদের যে ভিডিও লিঙ্কটা তোমাদের টেলিগ্রামে দেওয়া হয়ে থাকে, ইউটিউব ক্লাস বা অন্যান্য ক্লাসের, ওগুলোকে আমরা ইউআরএল হিসাবেও বলে থাকি, বা ইউআরএল বলে একটা প্রোটোকল ওর ভিতরে থাকে। তো ইউআরএল এর যে পুরো কথা সেটা কি? সেটা হচ্ছে এখানে আমরা বলবো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হচ্ছে পুরো কথা। নেক্সট হচ্ছে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? সময় একদমই শেষের পথে চলে এসে, আমার কাছে কিছুটা সময় আছে, তো একটু দ্রুত করি। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। এবারে দেখো কিছু শব্দের একটু সম্পূর্ণ রূপ তোমাদের একটু দেখিয়ে দিই, এগুলো তোমাদের জানা জিনিস। র্যাম যেমন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি, www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। www পুরো কথা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এসএমপিএস সুইচ মোড পাওয়ার সাপ্লাই, অ্যান্ড এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা একটু আগেই করিয়ে দিয়েছিলাম। জিপিএস গ্লোবাল প্রসেসিং সিস্টেম, বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা জিপিএস এর পুরো কথা। এগুলো কম্পিউটার সম্পর্কিত কিন্তু কিছু বিদ্যা। তারপরে ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা কিন্তু খুবই পরীক্ষায় এসে থাকে। তারপরে ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটা একটু তোমরা নিজেরা একটু এফার্ট দিয়ে পড়ে নিও, আমার কাছে সময় নেই যে আমি এখানে পড়ে দেব। তারপরে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিভিডির পুরো কথা। ডস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেমকে বলা হয় ডস। আর কি কি আছে? তারপরে দেখো অন্যান্য কিছু পরিভাষা, যেমন এএআই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এটার পুরো কথা। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো করানো আছে আগে আগে সেই যে যখন বিভিন্ন সংস্থার সদর দপ্তর পড়িয়েছিলাম তখন করানো। এটা খেলাধুলোর ক্লাসের সময় করিয়েছিলাম। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এইডস হচ্ছে একটা রোগ আমরা দেখেছিলাম, তার এটার পুরো কথা হচ্ছে অ্যাকুরেট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রাম, এটা হচ্ছে এটার পুরো কথা। নেক্সট দেখো এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স, এইমস এর পুরো কথা। এশিয়ানের অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর পুরো কথা। এটিএম হচ্ছে অটোমেটিক টেলার মেশিন, এটা একটু তোমরা নোট করে রাখবে, এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। নেক্সট হচ্ছে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ভীম ভারত এটা ভুল হলো নাকি? ভীম, আচ্ছা ঠিকই আছে, হ্যাঁ ভারত ইন্টারফেস ফর মানি, এটাই ঠিকই আছে, ভারত ইন্টারফেস ফর মানি। তারপরে বিসিসিআই, বিমস্টেক, বিএসএনএল, তারপরে হচ্ছে ক্যাগ, এগুলো করানো, সবই করানো প্রশ্ন। সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে চলো ইভিএম, ইভিএমটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লোকসভা ভোট আসছে, ইভিএমটা পরীক্ষায় থাকতেই পারে। হ্যাঁ ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনস। চলো নেক্সট দেখি। তারপরে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা একটু দেখে রাখবে।
নেক্সট জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, জিএসটির পুরো কথা, এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, দেন আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ টেকনোলজি, দেন হচ্ছে আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ ইনফরমেশন টেকনোলজি, দেন ইসরো, আর আইটিসিজেড, আর এলইডি লাইট ইমিটিং ডায়োড। এখনো আছে, অনেকগুলো এনেছিলাম তোমাদের জন্য, কিন্তু সময় স্বল্প, বুঝলে, ওই জন্য কিছু করার নেই। তো এগুলো এমনি করানো জিনিস, আবার একবার রিভাইজ করার জন্য কিছু এনেছিলাম, এবং কিছু নতুনও ভিতরে কিন্তু আছে। তারপরে একটা জিনিস দেখবি, মৌটা একটু পড়ে রাখবে, বিভিন্ন দেশের সঙ্গে কারা মৌ স্বাক্ষর করলে এটা থেকে আসে। ওএমআর, তোমাদের যে খাতা দেখা হয়, অপটিক্যাল মার্ক রিকগনিশন, এটা হচ্ছে এর পুরো কথা। প্যান, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, দেন হচ্ছে সিম, ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ইউপিআই এর পুরো কথা, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রভৃতি। ওকে, তো এগুলো একটু তোমরা নোট করে, বা এগুলো একটু তোমরা চাইলে পড়তে পারো, পড়লে ভালো। এগুলো যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন প্রভৃতি, একটু তোমরা এফর্ট দিয়ে পড়ে নিও। ওকে, স্যার স্ট্যাটিক জিকের ক্লাস শেষ হতে আর কতদিন লাগবে, একজন জিজ্ঞাসা করছে। স্ট্যাটিক জিকের ক্লাস আমি টোটাল তোমাদের হয়তো 36 থেকে 37টা ক্লাস হবে। আজকের ক্লাস কত নম্বর? আজকের ক্লাস কত নম্বর? আজ হচ্ছে 29। সো হয়তো আর 7টা থেকে 8টা ক্লাস হতে পারে, অথবা 6টি ক্লাস হতে পারে। ওকে, এবার 6টি ক্লাসের ভিতরে আর টপিক তেমন নেই। টপিক তোমরা জানাতে পারো কোন টপিক করালে ভালো হয়, কোন টপিকটা তোমাদের বাদ গেছে। একটা টপিক আমাদের আর বাকি আছে, সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে। আরেকটা হচ্ছে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক। এই কয়েকটা টপিক তোমাদের বাদ গেছে, তাই তো? আর কোনো টপিক তোমাদের থাকলে বলতে পারো। কম্পিউটার ক্লাসটা তো আলাদা দেওয়া হয়েছে তোমাদের। মুক্তা মানে কি? মুক্তা জানো না? মুক্তা হচ্ছে রত্ন একটা। কম্পিউটার কে নেবেন? ডালটন স্যার হয়তো নেবেন, আমি জানি না। তোমাদের সায়েন্সের কম্পিউটারটা সায়েন্সের দিকেই দেওয়া আছে। ওকে, তোমরা বলতে পারো জানাতে পারো যে কোন টপিকটা করা যেতে পারে, তাহলে আমি সেই টপিকের উপরে একটু জোর দেবো, বা সেই টপিকটা অ্যাড করতে পারি। কিছু ক্লাস তোমাদের আমি ফুল মানে ওখানে শিডিউল করতে দিইনি স্যারকে, আমি কিছুটা ফাঁকা রেখেছিলাম। তোমরা যদি বলো স্যার এই টপিকটার উপরে করান, আমি তাহলে সেই টপিকটার উপরে দেখব, এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যানালিসিস করব। যদি প্রশ্ন সেখান থেকে পরীক্ষায় দিয়ে থাকে ভালো, তাহলে সেখান থেকে তোমাদের প্রশ্ন আনবো। মুক্তা চাষটা একটু বলুন। পার্ল কালচার বলা হয় মুক্তা চাষকে। পৃথিবীর প্রথম মানুষকে? ওকে, কেউ তো কিছু বলছে না স্যার, এটা বাদ গেছে। আমি বললাম তো, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্লাস আছে, অবশ্যই আছে। বিজ্ঞান প্রযুক্তির ক্লাস থাকবে, আরেকটা থাকবে বিভিন্ন আবিষ্কার, কে কোন জিনিস ডিসকভার করেছেন, কোন জিনিসটা, এটা থেকে একটা পরীক্ষার আমি সেশন এখানে করব। স্যার কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দেবেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া হবে, দেওয়ার বলেছে তো স্যার, তো দেবে তোমাদের নাকি? ওকে ওকে, চলো শেষ করি আজকের ক্লাস। না, স্ট্যাটিক জিকে টপিক বলতে বলেছি, সংবিধানের ক্লাস বলতে বলিনি। সংবিধানের ক্লাস করানো আলাদা স্যার আছে, আলাদা টিচার আছে সংবিধানের। আমি স্ট্যাটিক জিকের ক্লাসের কথা বলছি। ওকে ওকে, চলো শেষ করি আজকের ক্লাস। আচ্ছা, একটা টপিক আরেকটা আমি করাবো ভাবছিলাম, জাস্ট এখন মনে পড়লো, যেটা হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে আহ, ঝড়, ঝড়ের নাম কারা দিয়েছে, এটা একটা পরীক্ষায় প্রশ্ন থাকে না? এইটা করাতে পারি তোমাদের, করাতে পারি তো। আর বিভিন্ন তোমার হচ্ছে আহ, এগুলো করাতে পারি। আরেকটা ক্লাস তোমাদের রাখতে পারি আমি, বিভিন্ন এয়ারপোর্ট আমাদের ভারতের কোথায় অবস্থিত। আরেকটা ক্লাস তোমাদের করানো হয়নি, বিভিন্ন বন্দর, এটা আমি ক্লাসে রেখে